আসসালামু আলাইকুম। আইডিএনএসটি লাইভ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমরা নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন সম্পর্কিত আলোচনা করব যে এই বিষয়টাতে কিভাবে কি ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে। সাধারণত সৃজনশীল কাঠামোতে আমাদের যে প্রশ্ন পদ্ধতি রয়েছে সেই প্রশ্ন পদ্ধতিতে আমাদের 7টি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হয়, আর সৃজনশীল কিছু এমসিকিউ প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে হয়। আমরা গত ক্লাসে জেনেছি যে কিভাবে সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে পারি আর সৃজনশীল প্রশ্নসমূহের কিভাবে উত্তর করতে পারি। এখন আমরা এই ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দানের যে প্রক্রিয়া সেই সিস্টেমটা সরাসরি দেখব। এর আগে দেখছি সৃজনশীল পদ্ধতিতে কিভাবে প্রশ্ন করব, আর একই সৃজনশীল পদ্ধতিতে কিভাবে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্নগুলো সমাধান করব। এখন আমরা দেখছি একটি উদ্দীপক থাকছে। প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু আমাদের উদ্দীপক থাকছে। 11টি প্রশ্নের মধ্যে আমাদের প্রশ্ন উত্তর করতে হয় যে কয়টি প্রশ্ন থাকছে সেই প্রশ্নগুলোর মধ্যে আমাদের প্রশ্নের উত্তর করতে হয়। তো এই প্রশ্নের জন্য প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 10, আর এই 10টি মার্ক কিভাবে পরিচিত সেটা আমরা গত ক্লাসে জেনেছি। এখন একটি উদ্দীপক পড়ব। উদ্দীপকটি পড়ে কিন্তু আমাদের পরবর্তী প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আমরা এই উদ্দীপকটা একটু পড়ে নিই। জামাল সাহেবের ক ব্যাংকে একটি হিসাব চালু রয়েছে। প্রতিদিন সে যতবার ইচ্ছা টাকা তুলতে পারে। এটা হচ্ছে তার ব্যাংকের বৈশিষ্ট্য। কিন্তু ওই ব্যাংকের সারা দেশে শাখা রয়েছে। তিনি একবার চট্টগ্রামে গিয়েছিলেন বেড়াতে যান। তখন বেশ সস্তায় ব্যবসায়িক পণ্য পান। তো জামাল সাহেব একজন ব্যবসায়ী, সেই কথাটা আমরা লিখতে অবশ্য ভুলে গেছি। এখন একটু লিখে নেই। জামাল সাহেব কিন্তু একজন ব্যবসায়ী। জামাল সাহেব ঢাকায় ব্যবসা করেন। তো তার কবে কিন্তু হিসাব চালু আছে। প্রতিদিন সে যতবার ইচ্ছা ওই ব্যাংক থেকে টাকা তুলতে পারেন। ওই ব্যাংকের সারা দেশেই শাখা রয়েছে, মানে সারা দেশে বলতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তাদের শাখা ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে। এরপরে কি ঘটলো, তিনি একবার চট্টগ্রামে বেড়াতে যান। তখন বেশ সস্তায় ব্যবসায়িক পণ্য পান। ওই ব্যাংকের কল্যাণে তিনি তা কিনতে সমর্থ হন। এই সস্তায় যে পণ্যটা পেয়েছেন, এই পণ্যটা এই ব্যাংকের সুযোগ প্রদানের কারণে কিনতে পেরেছিল, মানে কিনতে সমর্থ হয়েছিল। কিন্তু ওই ব্যাংকের কোনো কার্ডের ব্যবস্থা নেই। তাহলে সে কিভাবে কিনেছে সেটা একটু আমাদের দেখতে হবে। যে ওই ব্যাংকের যেহেতু কোনো কার্ডের ব্যবস্থা নেই, কার্ড বলতে কোন কার্ডকে বুঝেছে? ইলেকট্রনিক যে কার্ড সিস্টেম, ইলেকট্রনিক ব্যাংকিং এর যে কার্ড সিস্টেম, এই কার্ড সিস্টেমকে বুঝিয়েছে। এটিএম কার্ডের মাধ্যমে আমরা টাকাকে উত্তোলন করতে পারি, আবার ডেবিট কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা সারা দেশের যে কোনো জায়গা থেকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারি। কিন্তু এই ব্যাংকের কোনো কার্ডের ব্যবস্থা নেই। তাহলে সে কীভাবে কিনেছে সে সম্পর্কে আমরা একটু জানবো পরবর্তীতে। দেখি এই উদ্দীপকের আলোকে আমাদের প্রথম প্রশ্ন কি। প্রথম যে 2টা প্রশ্ন থাকছে, এই প্রশ্ন কিন্তু কখনোই উদ্দীপককে সরাসরি ইন্ডিকেট বা নির্দেশ করে প্রশ্ন হবে না। এই 2টা প্রশ্ন অবশ্যই উদ্দীপকের সাথে রিলেটেড হয় না সাধারণত। তো ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উৎস কি? এই প্রশ্নটা এই উদ্দীপকের সাথে কি একই সমন্বয় সাধিত হয়েছে? ব্যাংকিং বিষয়ক, কিন্তু এই প্রশ্নটাকে
জনগণের ব্যবহারের যে অতিরিক্ত অর্থ সেটা ব্যাংকের কাছে সঞ্চিত রাখে, যে টাকাটা ওটা হচ্ছে ব্যাংকের আমানত। তাহলে ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস হচ্ছে ব্যাংকের আমানত। এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরে চলে যাই। ব্যাংক বিভিন্ন প্রকারের হিসাব খোলার ব্যবস্থা রাখে কেন? আমরা ব্যাংকের আমানত অধ্যায়ের পাঠের মাধ্যমে জেনেছিলাম যে একটি ব্যাংক তাদের গ্রাহকের সুবিধার্থে, গ্রাহকের কল্যাণে বিভিন্ন ধরনের ব্যাংকিং হিসাব চালু রাখে। এর কারণ কি? এর কারণ ছিল অনেকগুলো। এই কারণগুলো কি কি? এই কারণগুলো ছিল যে ব্যাংকের অবস্থান, ব্যাংকের মানুষের দক্ষতা, এসব কিন্তু ব্যাংকের হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়। আর ব্যাংকের যে হিসাবটা খুলছি, এটা কি ধরনের হিসাব খুলব, এটা নির্ভর করে আমাদের জীবিকা, আমাদের পেশা, সময়, অবস্থান এবং প্রয়োজন অনুসারে। আমাদের প্রয়োজন, আমাদের চাহিদা, আমাদের সময়, অবস্থান, এইসবের উপর নির্ভর করে আমাদের এই বিভিন্ন প্রকারের হিসাব খোলার ব্যবস্থা রাখা হয়। আমরা একটা একটা করে বিশ্লেষণ করি কিভাবে আমাদের জীবিকার উপর নির্ভর করে। যেমন আমরা যারা সাধারণ চাকরিজীবী আছি, তাদের কিন্তু প্রতিদিন টাকা উত্তোলন করতে হচ্ছে না, প্রতিদিন টাকা জমা দেওয়া লাগছে না। তো আমরা একটা মাসিক হিসেবে টাকাটা পেয়ে থাকি এবং সাময়িকভাবে বিভিন্ন কাজে খরচ করি। তো আমাদের কিন্তু প্রতিদিন টাকা উত্তোলন করা, প্রতিদিন টাকা জমা দেওয়া এইসবের খুব একটা প্রয়োজন হয় না। আর যারা ব্যবসায়ী আছে, যারা ব্যবসায়ী তাদের কিন্তু প্রতিদিন অনেক অনেক টাকার লেনদেন করতে হচ্ছে। তো তাদের এই লেনদেনগুলো ব্যাংকের মাধ্যমে যদি সম্পন্ন করে তাহলে সেটা নিরাপদ একটি মাধ্যম হিসেবে তাদের সুবিধা হয়। এই কারণে তারা ব্যাংকের মাধ্যমে লেনদেনগুলো করে থাকে। আর এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিদিন তাকে অনেকবার টাকা জমা দিতে হয়, আবার উত্তোলন করতে হয়। এই জন্য তাদের জন্য উপযুক্ত হিসাব হচ্ছে চলতি হিসাব। তাহলে এই যে এই ধরনের হিসাব যাদের প্রয়োজন, তারপর যারা বাহিরে থাকছেন, দেশের বাইরে অবস্থান করতেছেন বিভিন্ন কাজের জন্য, তাদের জন্য যে ধরনের হিসাব খোলা দরকার তারা সেই হিসাবটা বেছে নেয়। তো এইভাবে এক এক ধরনের জীবিকার কারণে তাদের হিসাব পছন্দটা ভিন্ন হয়ে থাকে। এরপর দেখছি অবস্থান। আমাদের যে অবস্থানটা রয়েছে সেই অবস্থানের উপর ভিত্তি করেও আমরা হিসাবটাকে ভিন্ন করতে পারি। তো এক একজনের চাহিদা এক এক রকম হতে পারে। যেমন আমার কাছে স্বাভাবিকভাবে যে হিসাবটি পছন্দ সঞ্চয় হিসাব। তো এই সঞ্চয় হিসাব পছন্দ করার কারণ হচ্ছে আমরা মাসিকভাবে যে কোনো সময় টাকাটা জমা দিতে পারতেছি, কিন্তু বারবার উত্তোলন করতে পারতেছি না। এক্ষেত্রে আমাদের একটা সঞ্চয় প্রবণতা সৃষ্টি হচ্ছে। আমি বারবার চাইলেও টাকাটা যে হয়তো অপ্রয়োজনে খরচ করতে পারছি না, এই জন্য আমার সঞ্চয় হিসাব পছন্দ। আবার কিছু কিছু ক্ষেত্রে যাদের দেখা যায় যে বড় অঙ্কের একটি টাকা হাতে আসলো, তো সেই টাকাটা দিয়ে সে কী করবে বুঝতে পারছে না। তো বিভিন্ন কাজে ইনভেস্ট করা যায়, কিন্তু সেগুলো অনেক ঝুঁকিপূর্ণ, অনিরাপদ। আর তাদের এই টাকাটা তারা যদি ব্যাংকের মাধ্যমে রাখে তাহলে তারা একটি নির্দিষ্ট সময় অন্তর সুদ পাচ্ছে। আবার পরবর্তীতে একটি মেয়াদ উত্তীর্ণের পরবর্তীতে তারা এই আসল টাকাটা সুদসহ পেয়ে যাচ্ছে। এই মেয়াদি সঞ্চয় তাদের জন্য উপযুক্ত। এইভাবে এক এক ধরনের হিসাব কিন্তু এক এক ধরনের জনগোষ্ঠীর জন্য উপযুক্ত। এরপরে প্রয়োজন, কার কী ধরনের হিসাব প্রয়োজন সেটা সময়ের কারণে বিভিন্ন হয়ে থাকে এবং জীবিকার কারণে বিভিন্ন হয়ে থাকে, চাহিদার কারণে বিভিন্ন হয়ে থাকে। এই বিভিন্ন কারণে ব্যাংকিং যে সিস্টেম আছে, ব্যাংক বিভিন্ন প্রকারের হিসাব খোলার একটি ব্যবস্থা রাখে যে যার যেরকম হিসাবের প্রয়োজন সে সেই ধরনের হিসাবটাকে ব্যবহার করবে। এর পরবর্তীতে যে প্রশ্নটা দেখছি সেই প্রশ্নটা একটু দেখি। ক ব্যাংক এ
জামালের যে হিসাবটি দেখছি এটি কোন ধরনের হিসাব ছিল? এটি কোন ধরনের হিসাব ছিল? আমরা উপর থেকে দুটো লাইন মুছে দিয়ে প্রশ্নগুলো সম্পন্ন করি, যেহেতু আমাদের জায়গা নেই। আচ্ছা, আমরা দেখছি ক ব্যাংকে জনাব জামালের কোন ধরনের হিসাব ছিল। এখন আমরা একটু চিন্তা ভাবনা করে নিই যে জামাল যে হিসাবটি চালু ছিল সেটি থেকে সে যে কোনো মুহূর্তে টাকা উত্তোলন করতে পারতেন, যতবার ইচ্ছা ততবার টাকা তুলতে পারতেন। আমরা জানি সঞ্চয় হিসেবে কিন্তু যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যায়, কিন্তু যতবার ইচ্ছা ততবার টাকা তুলতে পারা যায় না। আর জামাল যেহেতু একজন ব্যবসায়ী আর সে যতবার ইচ্ছা ততবার টাকা তুলতে পারে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের চলতি হিসাবের যে ধারণা সেই ধারণাটির সাথে মিলে যায়। কারণ চলতি হিসাব ছিল এমন একটি হিসাব যে হিসাবে যতবার ইচ্ছা ততবার টাকা জমা দেওয়া যায় এবং ততবার উত্তোলন করা যায়। আর সঞ্চয় হিসাবে কিন্তু এই বিষয়টা উপযুক্ত না যে যতবার ইচ্ছা ততবার সে টাকাটা তুলতে পারবে। তাই জনাব জামালের এই হিসাবটি ছিল একটি চলতি হিসাব। তো এই ধরনের হিসাবের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই ধরনের হিসাবে যতবার ইচ্ছা ততবার টাকা তুলতে পারা যায় এবং প্রয়োজনে এর অতিরিক্ত জমার অতিরিক্ত টাকা উত্তোলন করা যায়। এই জমাতিরিক্ত টাকার জন্য ব্যাংকের কাছে একটি সুদ ধার্য করা হয়, সেই সুদ তাকে পরিশোধ করতে হয়। কিন্তু এই যে প্রতিনিয়ত সে টাকা জমা দিচ্ছে, এই টাকার জন্য সে কোনো সুদ পাবে না, তার আমানতের জন্য সে কোনো সুদ পাবে না এবং সে ওই আমানত পরিমাণ টাকা যদি উত্তোলন করে তাহলে তার জন্য তার কোনো চার্জ ধার্য করা হচ্ছে না। তো তাকে একটি সেবা ফি দিতে হয় হিসাব পরিচালনার জন্য। সাধারণভাবে যে হিসাব পরিচালনার জন্য ফি দিতে হয় সেই ধরনের একটা ফি দিতে হয়, কিন্তু সে যদি এই আমানতের অতিরিক্ত টাকা উত্তোলন করে তাহলে তাকে একটি সুদ দিতে হয়। এই ছিল চলতি হিসাবের ধারণা। আর জনাব জামাল চলতি হিসাব খুলেছিলেন কারণ একমাত্র চলতি হিসাবে যতবার ইচ্ছা ততবার টাকা উত্তোলন করা যায়। তাহলে আমাদের এই গ নাম্বার প্রশ্ন সম্পর্কিত ধারণাটি সম্পন্ন হলো। আর ঘ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্নটি ছিল এক ব্যাংকের একটি সেবা আরেকের মতো ব্যবসায়ীদের কাজকে সহজ করে দেয়। ব্যাংকের একটি সেবা আমরা উদ্দীপকে পড়েছি জামাল সাহেব জামাল এর ব্যবসায়িক যে কার্যক্রম জামালের মতো ব্যবসায়ীদের
যেমন আরিফ সাহেব যে হিসাবটা খুলছেন সেটি ঢাকায় ছিল। তো আমরা প্রয়োগগুলোকে যাব না, এই জন্য এখন আরিফ সাহেবের কথাটি আনবো না, আমরা শাখা ব্যাংকিং বা এনি ব্রাঞ্চ ব্যাংকিং বিষয়টি বর্ণনা করব। যেমন ব্যাংকের একটি শাখা হিসাব খুলে তার প্রচলিত সকল শাখার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার যে সুবিধা, এটি ছিল এনি ব্রাঞ্চ ব্যাংকিং সুবিধা। এরপরে আমরা যাব দ্বিতীয় ধাপ দেখব যে জামাল সাহেবের যে হিসাবটি, এর সাথে এনি ব্রাঞ্চ ব্যাংকিং এর সুবিধা আর এই জামাল সাহেবের প্রাপ্ত সুবিধার মধ্যে মিল আর অমিল কি ছিল। আমরা দেখছি যে জামাল সাহেব ঢাকাতে ব্যবসা করেন, সে চট্টগ্রামে একটি সস্তায় পণ্য গ্রহণের বা কেনার একটি সুযোগ পেয়েছিল। সে এই হিসাব পরিচালনার কারণে চট্টগ্রামে বসে এই সুবিধাটি ভোগ করতে পেরেছিল। আর এনি ব্রাঞ্চ ব্যাংকিং এর সিস্টেমটাও একটি ব্যাংকে হিসাব খুলে অন্য সকল ব্যাংকের সাথে লেনদেন করতে পারা যায়। আর জামালও তাই করেছিল যে একটি শাখায়, ঢাকা শাখায় সে হিসাব খুলেও সে চট্টগ্রামে গিয়ে তার ওই ব্যাংকের সুবাদে সে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারছে, যার কারণে সে বেশ সস্তায় যে পণ্যটি পেয়েছিল সেই পণ্যটি কিনতে পারছে। এরপরে আমাদের চতুর্থ ধাপ, এই ধাপটি হবে উপসংহারের মতো ঠিক অনেকটাই, যে আমাদের যে সেবাটি দিয়েছে এটি সার্বিক দিক থেকে কতটা যুক্তিযুক্ত এবং কতটা দরকারি এবং উপযুক্ত। তো এই বিষয়টি আমরা কিভাবে বর্ণনা করতে পারি, যে ব্যাংকের একটি সেবা বলতে কোন সেবাটি বুঝিয়েছে, ব্যাংকের শাখা ব্যাংকিং বা এনি ব্রাঞ্চ ব্যাংকিং বা যে কোনো শাখার সাথে লেনদেন পরিচালনার যে সুযোগটি, এই সুযোগ গ্রহণের মাধ্যমে ব্যবসায়ীরা একটি বিশেষ সেবা পেয়ে থাকে, যার কারণে তারা অধিক উপকৃত হয়। তারা সুযোগকে সদ্ব্যবহার করতে পারে, যখন তারা সুযোগটা পেয়ে থাকে তখনই সেই সুযোগটাকে গ্রহণ করতে পারে। এই এনি ব্রাঞ্চ ব্যাংকিং এর কারণে তারা এই সহজলভ্যতার কারণে এই সেবাটিকে অনেক বেশি গুরুত্বের সাথে বিবেচনা করে, আর এই সেবাটির ব্যবসায়িক কার্যক্রমকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রাখছে। এইভাবে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর সম্পূর্ণ হলো। তো এখন আমাদের এই সৃজনশীল প্রশ্ন এর যে সিস্টেমটা, সেই সিস্টেম সম্পর্কে তোমাদের ধারণা সম্পূর্ণ হয়েছে কিনা সেটা তোমাদের পরীক্ষার যে প্রস্তুতি, পরীক্ষার যে বিষয়টি সেটিতে অনেক প্রতিফলিত হবে। আর আমরা প্রত্যাশা রাখবো যে তোমরা অবশ্যই ভালো কিছু শিখতে পারতেছো বা পারছো। এখন আমরা চলে যাব এই ব্যাংকের যে কার্যক্রম রয়েছে, এই কার্যক্রম সমূহ নিয়ে, ফিন্যান্স বিষয়টি নিয়ে বহু নির্বাচনী প্রশ্ন অংশে আমরা এই সৃজনশীল প্রশ্ন একাধিক আলোচনা করার সুযোগটা পাইনি আমাদের সময় স্বল্পতার কারণে। এখন আমাদের আলোচনা করতে হচ্ছে বহু নির্বাচনী অংশ। এই বহু নির্বাচনী প্রশ্ন বা মাল্টিপল চয়েস কোশ্চেন, এই কোশ্চেনের জন্য আমরা পাচ্ছি 30 মার্কস আর 30 প্রশ্ন। 30 বা 30টি প্রশ্ন এর জন্য 30 মার্ক, আর সময় কিন্তু 30 মিনিট। তার মানে প্রতি 1 মার্কের জন্য 1 মিনিট করে সময় পাচ্ছি। আর এই সময়টাকে আমাদের ব্যবহার করতে হবে খুব বুঝে শুনে, কারণ কিছু প্রশ্ন সমাধানের জন্য আমাদের অনেক বেশি চিন্তা করতে হয়, আর সেই প্রশ্নগুলো একটু ভেবে চিন্তে উত্তর করতে হয়, আর কিছু প্রশ্ন ঝটপট উত্তর দেওয়া যায়। তো এই সময়ের ব্যবস্থাপনাটা একটু গুরুত্বের সাথে করতে হবে। এখন আমরা দেখছি প্রশ্নগুলো কীভাবে, কী ধরনের থাকছে এবং কীভাবে আমরা উত্তর করব। মাল্টিপল চয়েস কোশ্চেন বা বহু নির্বাচনী প্রশ্ন এর জন্য সৃজনশীলের যে 4টি সিস্টেম, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক, এই 4টি স্টেপ থেকে এই বহু নির্বাচনী প্রশ্ন থাকছে। তো এই 4টি ধাপের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী প্রশ্নগুলো সম্পূর্ণ হচ্ছে। জ্ঞানমূলক
বইয়ের থেকে হুবহু একটি অংশ সম্পর্কে তোমাদেরকে জানতে চাওয়া হচ্ছে, যেটা ছিল জ্ঞানমূলক। এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো আমরা বইকে হুবহু যদি ফলো করি তাহলে সরাসরি উত্তরগুলো পেয়ে যাই। এখন যে 2 নম্বর অপশন দেখতে পাচ্ছি, 2 নম্বর অপশনের প্রশ্নগুলো একটা বিষয় সম্পর্কে তোমাদের ব্যাখ্যা জানতে চাওয়া হয় অতি সংক্ষেপে। আর এই প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু তোমাদের অপশন থাকছে ক, খ, গ, ঘ। ক, খ, গ, ঘ। এই যে 4টি বিষয়, এই 4টি বিষয়ের মধ্যে যে কোনো একটি হচ্ছে তোমাদের উত্তর। তো এই 4টি বিষয়ে 4টি অপশনে 4টি বিষয়ের উল্লেখ থাকছে, আর এই 4টি বিষয়ের মধ্যে যে কোনো একটি অপশন হচ্ছে সঠিক উত্তর। এটাই ছিল বহু নির্বাচনী প্রশ্ন। আর এর ছিল কয়েকটা অংশ, যেমন জ্ঞানমূলক অংশ, অনুধাবনমূলক অংশ, প্রয়োগমূলক অংশ। তো প্রয়োগমূলক অংশ হচ্ছে পাঠ্য বইয়ের সাথে একটি নির্দিষ্ট উদ্দীপকের কতটুকু মিল রয়েছে এবং কোন বিষয়টি আলোকপাত করা হয়েছে উদ্দীপকটিতে, পাঠ্য বইয়ের কোন বিষয়টি নির্দেশ করা হয়েছে সে সম্পর্কে জানতে চাওয়া হয়। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এটা ছিল 4 নম্বর অপশন। আর এই 4 নম্বর অপশনে তোমাদের জানতে চাওয়া হয় যে এই প্রশ্নটা সম্পর্কে তোমাদের মতামত কি, বা এই বিষয়টি মূল্যায়ন করো, এক্ষেত্রে কোন দিকটি ফুটে উঠেছে। এটা উপযুক্ত জাজমেন্ট ছাড়া অ্যান্সার করা সম্ভব না। আর তোমার যদি পাঠ্য বই সম্পর্কিত জ্ঞান না থাকে, সার্বিকভাবে কোনো যৌক্তিক মূল্যবোধ না থাকে, তাহলে এই প্রশ্নগুলো উত্তর করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। তো এই উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এই 4টি ধাপে আমাদের প্রশ্ন উত্তর প্রদান করতে হয়। আর এই বহু নির্বাচনী প্রশ্নের আরেকটি ধাপ বা ধরন আছে। এই প্রশ্নটি 3টি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে। এক হচ্ছে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। এটি আমরা সৃজনশীল পদ্ধতি আসার আগে যে সাধারণ প্রশ্নগুলো দেখেছিলাম সেই কোয়ালিটির প্রশ্ন হয়ে থাকে। যেমন গ্রাহকের জন্য আমাদের কোন আমানতের উদ্দেশ্য কোনটি, বিপদমুক্ত টাকা বিনিয়োগের স্থান কোনটি, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। তো এই প্রশ্নগুলো ছিল সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। আর এই সাধারণ বহু নির্বাচনী প্রশ্নের মধ্যেও কিন্তু এই 4টি ধাপ থাকছে। এই 4টি ধাপ থাকছে সাধারণ বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রেও। আবার দেখতে পাচ্ছি 2 নম্বর অপশন অভিন্ন তথ্য ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। এটা আবার কি, তাহলে এমসিকিউ তো দেখছি সবই একই রকম। এটা হচ্ছে আমরা সৃজনশীল এমসিকিউ কোশ্চেনে দেখতে পাই যে উপরে একটা প্যাসেজ আছে বা উদ্দীপক আছে। এই উদ্দীপক থেকে আমাদের পরবর্তীতে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হয়। বলা থাকে যে উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও, উদ্দীপকটি পড়ে 20, 22, 23 নং প্রশ্নের উত্তর দাও। এইভাবে আমাদের নির্দেশ করা হয়ে থাকে। আর এই প্রশ্নগুলো এই অংশটিও ফলো করবে কিন্তু, যে এই প্রশ্নটি কি জ্ঞানমূলক করা হচ্ছে নাকি অনুধাবনমূলক হচ্ছে নাকি প্রয়োগমূলক হচ্ছে, এই বিষয়টিও বিশ্লেষণ মাথায় রাখতে হচ্ছে। এখন এই উদ্দীপক থেকে ধরি যে 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন হচ্ছে। তো এই ধরনের প্রশ্নগুলো বেশিরভাগই প্রয়োগমূলক ও অনুধাবনমূলক হয়ে থাকে, আর কিছু কিছু প্রশ্ন উচ্চতর দক্ষতামূলক হয়ে থাকে। তো এই বিষয়টা হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নের উত্তর। যেমন আমরা একটি উদ্দীপক পড়ছি, উদ্দীপকটিতে বলা আছে যে মিন্টু বড়ুয়া তার পরিবার সহ কক্সবাজারে বেড়াতে যান, সেখানে যাবতীয় ব্যয় তিনি ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে সম্পন্ন করেন। তো ইলেকট্রনিক ব্যাংকিং কার্ডের মাধ্যমে সম্পন্ন করে। ব্যাংকের যে সঞ্চিত টাকা, সেই টাকাটা ফুরিয়ে গেলে তিনি তার ভাইকে তার ব্যাংক হিসাবে টাকা জমা রাখতে বলেন। তারপরে সে সেখান থেকে কিছু টাকা উত্তোলন করেন এবং 2 দিন পর সে পরিবার সহ আবার দেশে ফিরে আসে। বেড়ানো শেষ করে সে যখন দেশে ফিরে আসে, তো এরপরে প্রশ্নগুলো কি থাকছে সেগুলো দেখে নেওয়া যায়। মিন্টু বড়ুয়া নিম্নের কোন মাধ্যমে টাকা উত্তোলন করেছিলেন? আমরা
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, এগুলো ছিল ইলেকট্রনিক ব্যাংকিং কার্ড। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ছিল ইলেকট্রনিক ব্যাংকিং কার্ড, আর এটিএম ছিল অটোমেটেড টেলার মেশিন বা এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে আমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের টাকাগুলো তুলতে পারি। এখন যে সিস্টেমটা আমাদের স্মরণ করে দেয় যে সে কোন মাধ্যমে টাকা তুলছিল, আমরা প্রথমে ক নাম্বার অপশন দেখতে পাচ্ছি যে ফোন ব্যাংকিং, এরপর দেখতে পাচ্ছি এসএমএস ব্যাংকিং, এরপর দেখতে পাচ্ছি এটিএম, এরপর আছে ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিংয়ে কিন্তু কোনো কার্ডের দরকার হয় না। আমরা যে জিনিসটা দেখেছি যে এখানে একটি পাসওয়ার্ড দ্বারা, একটি ওয়েবসাইটের মাধ্যমে একটি পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়ে থাকে। তো নিবন্ধনের পরবর্তীতে সে ওই পাসওয়ার্ড আর ওই ওয়েবসাইটের মাধ্যমে সে সকল লেনদেন করতে পারে, তার কার্ডের প্রয়োজন হয় না। তাহলে মিন্টু বড়ুয়া নামের যে ব্যক্তি সে কোন ধরনের হিসাব চালু করেছিল? ফোন ব্যাংকিং এ সাধারণত কি হয়, ফোন ব্যাংকিং এ গ্রাহক মোবাইলের মাধ্যমে লেনদেন করে, সে কিন্তু মোবাইলকে ব্যবহার করে নাই, সেটা বলা নেই। এরপর দেখতে পাচ্ছি এসএমএস ব্যাংকিং, এসএমএস ব্যাংকিংটাকেও সে ব্যবহার করে নেই। কার্ড যেহেতু আসছে এটা কিন্তু এটিএম এর সাথে যুক্ত। এটিএম এ আমরা কার্ড ব্যবহার করে যে কোনো সময়ে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারি। তো এইভাবে আমরা আমাদের ব্যাংকিং কার্যক্রমটা সম্পন্ন করতে পারি। তো তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে মিন্টু বড়ুয়া কোন মাধ্যমে টাকা তুলেছিলেন? মিন্টু বড়ুয়া এটিএম এর মাধ্যমে টাকা তুলেছিলেন। এখন যে বিষয়টি আমরা দেখছি যে মিন্টু বড়ুয়ার সফল ফলপ্রসূ হয়েছিল কিভাবে। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, এই প্রশ্নটিতে 1, 2, 3 তিনটা অপশন আছে। এই তিনটা অপশনের মধ্যে আবার যে কোনো একটা বা দুইটা অপশন সঠিক উত্তর হতে পারে। নিচে কতে আছে 1, খতে আছে 1 ও 2, কতে আছে 2 ও 3। এইভাবে যে প্রশ্নগুলো দেখছি এগুলোর নাম হচ্ছে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন, আর এই উদ্দীপক সহ পুরো প্রশ্নটা হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। মিন্টু বড়ুয়ার সফল ফলপ্রসূ হয়েছিল 1 নম্বরে আছে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে, 2 নম্বরে আছে ফোন ব্যাংকিং এর মাধ্যমে, 3 নম্বরে আছে এসএমএস ব্যাংকিং এর সহায়তায়। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সে যে কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করেছিল এটি কি ধরনের ব্যাংকিং সিস্টেমের অন্তর্ভুক্ত ছিল? এখানে কি হবে? এসএমএস ব্যাংকিং এর সহায়তা, ফোন ব্যাংকিং এর কল্যাণ, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে। কোনটি সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে 1 নম্বরে ক অপশন। ফোন ব্যাংকিং কিন্তু সে ব্যবহার করে না, ফোন ব্যাংকিং এর ক্ষেত্রে কোনো কার্ডের প্রয়োজন হয় না। এখন আমরা এই এমসিকিউ প্রশ্নের 2 নম্বর অপশন সম্পূর্ণ করলাম যে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নটি থেকে উদ্দীপক কেন্দ্রিক একটি উদ্দীপক থাকবে, উদ্দীপকের আলোকে তার প্রশ্নসমূহের উত্তর প্রদান করতে হবে। এরপরে 3 নম্বর যে অপশনটি আছে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নের ক্ষেত্রে আমাদের যে জিনিসটি লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে এখানে একাধিক অপশনকে উত্তর হিসেবে নির্বাচন করা হয়ে থাকে। তো সঠিক উত্তর নির্বাচন করার ক্ষেত্রে আমাদের কিছু যৌক্তিক বিষয় মূল্যায়ন করতে হয় যে কোনগুলো উত্তর হতে পারে, কোনটা এর সাথে সম্পৃক্ত বা যুক্ত। তো আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে 1 নম্বরে একটি অপশন থাকবে, যেমন এটা হচ্ছে 23 নম্বর প্রশ্ন। এই প্রশ্নে আমাদের প্রশ্ন থাকতে পারে যে ব্যাংক ও গ্রাহক
এর মধ্যে সম্পর্ক মূলত কি? এখানে একাধিক অপশন আছে। ডেবিটর, ক্রেডিটর সম্পর্ক। 2 নম্বরে দেখতে পাচ্ছি চুক্তিবদ্ধ সম্পর্ক। 3 নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি সামাজিকতার সম্পর্ক। 4 নম্বর অপশন 1 ও 2। খ নম্বর অপশন 2, 1 ও 3। গ নম্বর অপশন 2 ও 3। খ নম্বর অপশন 1, 2 ও 3। এখানে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এই প্রশ্নের উত্তর কোনটি হবে? এখানে কিন্তু আমাদের প্রশ্নের উত্তর রয়েছে, এর মধ্যে যে কোনো একটি অপশন বা দুটি অপশন আমাদের উত্তর হতে পারে। প্রথমে আমরা প্রশ্নটাকে ভালোভাবে পড়ে নেই। ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্ক মূলত সম্পর্কটা কি? ডেবিটর ক্রেডিটর সম্পর্ক। আমরা যে ব্যাংক আর গ্রাহকের মধ্যে সম্পর্ক পড়েছি সেখানে দেখছি যে ব্যাংক আর গ্রাহকের মধ্যে সম্পর্ক হচ্ছে ডেবিটর ক্রেডিটর সম্পর্ক। এরপরে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক আর গ্রাহকের মধ্যে একটি চুক্তিবদ্ধ সম্পর্ক রয়েছে। ব্যাংক যখন আমাদের টাকা দেয় তখন আমরা হই ক্রেডিটর, ব্যাংক হয় ডেবিটর। আবার ব্যাংক যখন আমাদের কাছ থেকে টাকাটা নেয় তখন হিসাবটা ঠিক বিপরীত হয়ে যায়। আর এভাবে দুজনের মধ্যে ডেবিটর ক্রেডিটর সম্পর্ক সৃষ্টি হয়। এরপরে চুক্তিবদ্ধ সম্পর্ক, এটিও আচ্ছা আমরা দেখলাম যে চুক্তিবদ্ধ সম্পর্ক, আমরা যখন ব্যাংকের সাথে একটি হিসাব খুলি তখন আমাদের সাথে একটি চুক্তি সম্পন্ন হয়ে যায় যে আমি ব্যাংকের সাথে একটি হিসাব সম্পন্ন করলাম, এর ওপর আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে আর ব্যাংকের কিছু দায়বদ্ধতা রয়েছে, দুজনের মধ্যে একটি চুক্তিবদ্ধ সম্পর্ক তৈরি হলো। এটি একটি আইনানুগ চুক্তিবদ্ধ সম্পর্ক। এটি তাহলে ব্যাংক আর গ্রাহকের মধ্যেও কিন্তু একটি চুক্তিবদ্ধ সম্পর্ক রয়েছে। তার মধ্যে কোনো সামাজিকতার সম্পর্ক কি আছে? 3 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছি সামাজিকতার সম্পর্ক। আমরা যখন একই সমাজে একই সাথে চলাফেরা করি, বসবাস করি এবং তাদের সার্বিক কার্যক্রমে বিভিন্নভাবে জড়িয়ে পড়ি, সেই সম্পর্কটা হচ্ছে সামাজিক সম্পর্ক। তাহলে ব্যাংকের সাথে কি আমাদের এই ধরনের কোনো সম্পর্ক তৈরি হয় না? ব্যাংকের সাথে সম্পর্কটা হয় আমাদের আর্থিক সম্পর্ক, টাকা পয়সার লেনদেন সংক্রান্ত সম্পর্ক। ব্যাংকের কোনো পরিচালকের সাথে বা ব্যাংকের কোনো ব্যাংকারের সাথে যদি আমাদের ঘনিষ্ঠতা সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক যাই হোক না কেন, সে কিন্তু আমাকে অর্থ বা আর্থিকভাবে কোনো ধরনের সুযোগ সুবিধা প্রদান করতে পারছে না। ব্যাংক শুধু তার নিয়ম অনুসারে বা বিধি মোতাবেক আমাদের আর্থিক সম্পর্কটা রক্ষা করে চলছে। আমরা যদি টাকা ঋণ হিসেবে নিয়ে থাকি সেটা আমাকে পরিশোধ করতে হবে। আমরা যদি আমানতটাকে জমা দিয়ে থাকি তাহলে সেটা তাদের ব্যাংকের পরিশোধ করতে হবে। ব্যাংকের সাথে সম্পর্ক হচ্ছে আমাদের আর্থিক একটি সম্পর্ক, কিন্তু এটা সামাজিকতার সম্পর্ক নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটিও উত্তর, এটিও উত্তর। তাহলে কোথায় কোন অপশনে আমরা দেখতে পাচ্ছি 1 ও 2, দুটি অপশন আছে 1 ও 2, এই অপশনটি সঠিক উত্তর। তাই এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার বা রাইট অপশন। ব্যাংক আর গ্রাহকের মধ্যে মূলত ডেবিটর ক্রেডিটর সম্পর্কটি রয়েছে আর রয়েছে চুক্তিবদ্ধ একটি সম্পর্ক ব্যাংক আর গ্রাহকের
গ্রাহকের মধ্যে কোনো সামাজিকতার সম্পর্ক নেই। তাহলে এই যে দেখতে পাচ্ছি যে একটি প্রশ্নের জন্য একাধিক অপশন রয়েছে, এই অপশনটি বা এই অপশন ভিত্তিক প্রশ্নের যে সিস্টেম, এটি হচ্ছে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। তো আমরা যখন সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দিই তখন আমরা দেখতে পাই যে সাধারণ প্রশ্নগুলো থাকে 30টির মধ্যে 20 থেকে 21টি প্রশ্ন, আর বাকি 3 থেকে 4টা বা 4 থেকে 5টা প্রশ্ন থেকে অভিন্ন তথ্যভিত্তিক থাকে 4টি, আর অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন থাকতে পারে 5টি বা 4টি, বাকিটা থেকে এই বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। তো এইভাবে প্রশ্নটি বর্ণিত হয়ে থাকে। তো আমরা যখন এই প্রশ্ন ভিত্তিক দেখি তখন এইভাবে হয়। আবার যখন সৃজনশীল প্রশ্ন ভিত্তিক চিন্তা করি তখন দেখা যায় যে জ্ঞান আর অনুধাবনমূলক প্রশ্ন থেকে এই প্রশ্ন আসছে 20 থেকে কমপক্ষে 17 থেকে 21, সর্বোচ্চ 21 আর সর্বনিম্ন হচ্ছে 17। আর প্রয়োগমূলক থেকে থাকতে পারে কিছু প্রশ্ন, আর অনুধাবন ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থেকে বাকি এই 9 থেকে 13টা প্রশ্ন আসে। তার মানে বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমাদের জ্ঞানমূলক, অনুধাবনমূলক আর এই সাধারণ এমসিকিউ কোশ্চেনের ভিতরে চলে আসতেছে। আর আমাদের এই ক্ষেত্রটায় অবশ্যই অনেক সচেতনতার সাথে উত্তর দিতে হবে যে কোন প্রশ্নটা আমরা কোন কেন্দ্রিক চিন্তাধারা থেকে দেখতেছি। তো প্রশ্নকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, বারবার পড়তে হবে কোন বিষয়টাকে নির্দেশ করছে। যখন আমরা দেখছি যে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন, এই প্রশ্নগুলোতে কিন্তু অনেক বেশি যৌক্তিক বিশ্লেষণ করতে হয়। অনুধাবনমূলক প্রশ্ন আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের ক্ষেত্রেও তাই। কোন বিষয়টিকে নির্দেশ করছে সেই বিষয় সম্পর্কে মূল্যায়ন না করলে কিন্তু আমাদের সঠিক উত্তর প্রদান করা সম্ভব হয় না। সৃজনশীল প্রশ্নে যখন আমরা এমসিকিউ উত্তরগুলো সম্পূর্ণ করে আসি তখন দেখি যে আমরা সবগুলো উত্তর মনে হচ্ছে যে সঠিক, কিন্তু প্রশ্নের যখন রেজাল্টের সাথে মিলিয়ে দেখি তখন দেখি যে অনেক প্রশ্নগুলো আমাদের নির্দেশ করা ভুল ছিল। এর কারণ হচ্ছে আমাদের ধারণাগত সমস্যা, আমরা প্রত্যেকটা বিষয়কে মূল্যায়ন করতে জানি না। অবশ্যই আমরা যারা না জানি এই সম্পর্কে অবশ্যই যথাযথ জ্ঞান রাখবো এবং আশা করছি একটি ভালো পরীক্ষা এর মাধ্যমে আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আর এই প্রত্যাশায় আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি।